একদিন আগে বাংলাদেশ ব্যাংকের একটি সিদ্ধান্ত পুরো দেশকে উত্তাল করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান নারীরা কি পোশাক পরবে কি পরবে না, কোনটা শালীন পোশাক কোনটা অশালীন পোশাক, পুরুষরা জিন্স পরবে না গ্যাবার্ডিন পরবে না অন্য কাপড়ের প্যান্ট পরবে, এই ধরনের আদেশ বাংলাদেশ ব্যাংক দিতে পারে কিনা। আবার অনেকে বলেছেন যদি ড্রেস নিয়ে কথাই বলতে হয় তাহলে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর যেরকম তাদের ইউনিফর্ম রয়েছে, বাংলাদেশ ব্যাংক সেরকম তাদের একটা ইউনিফর্ম চালু করুক, কিংবা ব্যাংকিং খাতে একটা ইউনিফর্ম চালু করুক যে সেই পোশাক দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা ব্যাংকের লোক। পুলিশকে যেমন পোশাকে চেনা যায়, র্যাবকে পোশাকে চেনা যায়, তেমনি ব্যাংকের লোককেও পোশাকে চেনা যাবে। সেরকম সিদ্ধান্ত কেন নিল না? কেন নারীর পোশাক কতটুকু কি হবে, নারী কিভাবে হিজাব পরবে, হিজাব কোন কাপড়ের হবে, হিজাব সিম্পল হবে নাকি হিজাব এরকম হবে ওরকম হবে, এই ব্যাপারগুলো নির্ধারণ করার বাংলাদেশ ব্যাংককে কিংবা কারা নির্ধারণ করলো? এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন সমালোচনার মুখে তারা এই সিদ্ধান্তটা উজ্জ্ব করলো তখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কারা বসে আছে যারা সুদূর প্রসারী একটা রাজনৈতিক সামাজিক একটা পরিবর্তনের ইঙ্গিত দিতে চায়। সমাজটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের সমাজে যে পরিবেশটা আমরা এতদিন ধরে দেখে আসছি সেখান থেকে ভিন্ন সমাজ গড়তে চাই, এটা একটা রাজনৈতিক কৌশল এবং সেই রাজনীতিটা বাংলাদেশ ব্যাংকের মধ্যে কে ঢুকিয়ে দিল সেই প্রশ্নটা আসছে। এবং সেই প্রশ্ন নিয়েই বিবিসি বাংলা একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে যেখানে তারা বলার চেষ্টা করেছে যে ভেতরে উদ্দেশ্যটা কি ছিল। বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে ভেতরে উদ্দেশ্যটা কি ছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বাংলাদেশ ব্যাংকের পোশাক কাণ্ডের কথা। বিবিসি শিরোনাম করেছে তাদের অনুসন্ধানী রিপোর্টে পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল, এই শিরোনাম তারা করেছে। সেখানেই তারা বলছে যে ব্যাপক সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাকের ব্যাপারে নির্দেশনা প্রত্যাহার যখন করেছে বাংলাদেশ ব্যাংক, এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাকের ধরন নির্ধারণ করে দেয়া হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিবিসি বলছে যে আর তা মানা না হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হবে বলেও সেই নির্দেশিকায় বলা হয়েছে। অর্থাৎ যে পোশাকের কথা বলা হয়েছে, নারীরা এটা পরতে পারবে, এটা পরতে পারবে না, এভাবে পরতে হবে ওভাবে পরতে হবে, যদি তারা না মানে তাহলে চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। কিন্তু বাংলাদেশের সরকারি চাকরির বিধিতে কোথাও পোশাকের ব্যাপারে কোনো কিছু লেখা নেই যে এই পোশাক পরতে হবে, ওই পোশাক পরতে হবে, এই ড্রেস কোড মানতে হবে, ওই ড্রেস কোড মানতে হবে। তাহলে বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত তাদের মানব সম্পদ বিভাগ থেকে কিভাবে নেয়? সার্কুলার আকারে জারি করার আগেই সেই নির্দেশনাটা প্রত্যাহার করে নিয়েছে বিবিসি যেটা বলছে। এদিকে অর্থনীতির আরও বড় সংকট উপেক্ষা করে পোশাকের দিকে নজর দেওয়ার বিষয়টিকে নির্দোষ মানতে নারাজ অনেকেই। অর্থাৎ অনেক সংকট, অর্থনৈতিক অনেক সংকট চলছে, যে সংকটে বাংলাদেশ ব্যাংকের নজর দেওয়ার কথা সেখানে সেটা না দিয়ে পোশাকের দিকে তাদের নজরটা, এটা স্বাভাবিক চোখে দেখার কোনো কারণ নেই। এটার ভেতরে নিশ্চিত কোনো কৌশল আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেখানেই বলা হচ্ছে যে যারা এই বিষয়ে বলছেন তারা বলছেন গণ অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনীতিতে যে ডানপন্থী রাজনীতির উত্থান দেখা যাচ্ছে, এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা। আর কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রভাব সুদূর প্রসারী বলেও অনেকে মন্তব্য করছেন। সুদূর প্রসারী কীরকম? বাংলাদেশ ব্যাংক যখন ড্রেস কোডের কথা বলবে তখন সরকারি অন্যান্য ব্যাংকগুলো বলবে ওরে বাবা, বাংলাদেশ ব্যাংক এই নিয়ম করেছে, তাহলে আমাদের ব্যাংকেও এই নিয়ম করতে হবে। বেসরকারি ব্যাংকগুলো ভাববে ওরে বাবা, সরকারি ব্যাংক এই নিয়ম করেছে, তার মানে আমাদের বেসরকারি সব ব্যাংকে এই নিয়ম করতে হবে। নারীদের স্বাধীনতা স্পষ্টভাবে ব্যাংকিং খাতে ক্ষুণ্ণ হবে, যেখানে ব্যাংকিং খাতে বহু হাজার হাজার নারী কাজ করছেন এবং দক্ষতার সঙ্গে কাজ করছেন। সেখানেই বলা হচ্ছে সেটা হচ্ছে যে এর পেছনে অবশ্যই রাজনীতি আছে,
বিবিসি বাংলা যেটা বলছে। সেখানেই তারা বলছে যে এর আগে কখনো পোশাকের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা জারি করা হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দীর্ঘ সময় ধরে ব্যাংকটিতে কাজ করা একাধিক কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক সময়ে অশালীন পোশাক পরার কোনো নজির নেই বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। তাহলে এই সময়ে কেন এমন সিদ্ধান্ত নিতে হলো তা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় বাদ দিয়ে পোশাকের বিষয়ে নির্দেশনা জারি করা আপাতভাবে নির্দোষ মনে হলেও তা কিন্তু নয়, এর পেছনে অবশ্যই রাজনীতি আছে বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নাহার। বিশ্লেষকরা বলছেন বেশ কিছু পেশায় পোশাক নির্দিষ্ট থাকলেও সেবামূলক পেশাগুলোতে লিখিতভাবে কোনো ড্রেস কোড থাকে না, তা সত্ত্বেও স্থানভেদে পোশাকের বিষয়টি বজায় রাখা হয়। সেখানে নির্দেশনা জারি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াকে মোরাল পুলিশিং বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, যা কিনা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। তার মতে পোশাকের ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা কোনো ড্রেস কোডের মধ্যে পড়ছে না, বরং কোথাও অদৃশ্য কিছু শক্তি কাজ করছে যারা একটি মতাদর্শকে ধীরে ধীরে চাপিয়ে দিতে চাইছে, যা আসলে খুব ভালো কিছুর দিকে যাচ্ছে না বলেই মনে করছেন তিনি। অনেকটা একই কথা বলেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থানের পর ডানপন্থী রাজনীতি ও মতাদর্শের যে উত্থান দেখা যাচ্ছে, পোশাকের বিষয়টি তারই একটি স্মারক বলে মনে করছেন তিনি। তারা তাদের রাজনীতি ও মতাদর্শের চিহ্ন, স্মারক, প্রতীক এগুলো প্রতিষ্ঠিত করতে চায়। এটা তার একটা নমুনা। এবার হয়তো পিছু হটে গেল, কিন্তু সামনে এমন চেষ্টা হবে বলে মন্তব্য করেছেন সাইদ ফিরোজ। অর্থাৎ এবার হয়তো সমালোচনার মুখে তারা পেছনে সরে গেল এবং এর পেছনে যে ডানপন্থী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি রয়েছে সেটাই বিশ্লেষকরা বলছেন এবং সেটাই বিবিসি তুলে এনেছে। সাম্প্রতিক সময়ে নারী নীতি নিয়ে যাচ্ছে তাই সমাবেশ, যাচ্ছে তাই কথাবার্তা আমরা উগ্রবাদীদের কাছ থেকে শুনেছি এবং তারা নারীকে জঘন্য ভাষায় বেশ্যা উপাধি দিতেও কিন্তু পিছপা হয়নি। তারপর থেকেই প্রশ্ন উঠেছে যে বাংলাদেশে নারী স্বাধীনতা লঙ্ঘিত হয় এমন কর্মকাণ্ড এই শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা কার্যকর করার চেষ্টা করবে তারা এবং সেটা প্রতিষ্ঠিত করবে। এবং তারই একটা নজির বাংলাদেশ ব্যাংকের মধ্যে ঢুকে গভর্নরের অজান্তে এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া। শোনা যাচ্ছে যে গভর্নর দেশের বাইরে ছিলেন, তিনি এটা জানতেনই না এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যখন এটা জেনেছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, ক্ষুব্ধ হয়েছেন, তার নির্দেশেই এই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। তাহলে গভর্নরের অজান্তে বাংলাদেশ ব্যাংকের মধ্যে কারা বসে আছে যারা এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু বাংলাদেশ ব্যাংকের মতো একটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান যারা সারা বিশ্বের সঙ্গে অর্থনীতির সম্পর্ক তৈরি করে, সেই প্রতিষ্ঠানে চাপিয়ে দিতে চাইল, সেটা একটা বড় বিষয়, সেটা গবেষণার ব্যাপার এবং সরকারেরও সেই ব্যাপারে যথেষ্ট দৃষ্টি রাখা উচিত। লেখক ও মানবাধিকার কর্মী নিশাত সুলতানার মতে পোশাকের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক থাকে, আর আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার ক্ষমতা একটা রাজনীতি আছে। অর্থাৎ সেই আত্মবিশ্বাসটা, নারীদের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার রাজনীতি বাংলাদেশে কেউ কেউ করতে চাচ্ছে, সেটাই বাংলাদেশ ব্যাংক দিয়ে শুরু করার একটা কৌশল ছিল। ফলে এই ধরনের সিদ্ধান্তকে অপরিকল্পিত এবং নারীর আত্মবিশ্বাস ও অগ্রযাত্রাকে ভেঙে দেওয়ার দুরভিসন্ধি বলেও মনে করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন যে আপাতভাবে একে কেবল সিদ্ধান্ত বলে মনে হলেও এটি মূলত প্রাতিষ্ঠানিকভাবে একটা মতাদর্শের উত্থানের ইঙ্গিত। তাহলে কি বাংলাদেশ ব্যাংকে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে? বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করছে সাম্প্রদায়িক শক্তি? ভয়াবহ তথ্য কিন্তু বের হয়ে আসছে। তারপরে বলা হয়েছে আর বাংলাদেশ ব্যাংকের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব কেবল সেই জায়গাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং
অপরাপর সব সেক্টরে এর প্রভাব পড়বে। সেখানে বিবিসির রিপোর্টের সাম্প্রতিক সময়ে নারীদের যে হেনস্থার ঘটনা, নারী ধর্ষণের ঘটনা, এরকম অনেক কিছু উঠে এসেছে। কিন্তু বাংলাদেশে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যত নারী হেনস্থার ঘটনা ঘটেছে, গত 11 মাসে 8,500-এর বেশি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। একটি ঘটনাও পোশাকের জন্য হয়নি, একটি ঘটনাও কি পোশাক পরেছিল ওই নারী তার কারণে ঘটেনি। তাহলে সমস্যাটা পোশাকে নয়, কিন্তু পোশাককে উদ্দেশ্য করে এক শ্রেণীর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এই কাজটা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা, এবং বিবিসির অনুসন্ধানী রিপোর্টে সেটাই বেরিয়ে এসেছে। তাহলে কি বাংলাদেশ ব্যাংকে অন্য কিছু হচ্ছে, অন্য কোনো পরিকল্পনা হচ্ছে? সরকার কি সচেতন আছে সেই ব্যাপারে? আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস শতভাগ প্রগতিশীল একজন মানুষ, বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা রয়েছে। তার মতো একজন মানুষ সরকার প্রধান থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে কারা বসে আছে সেটা উদ্ঘাটন তিনি করবেন, উদ্ঘাটন করে এর মূল উৎপাটন করবেন, শেকড় থেকে উপড়ে দেবেন, এই বিশ্বাস ব্যক্তিগতভাবে আমার আছে। সেই প্রত্যাশা রইল। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।